হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, আশা করি ভালো আছেন সবাই। আর আজকে আবারও হাজির হয়েছে একটি গুরুত্বপূর্ণ গাণিতিক সমস্যার সমাধান নিয়ে, যেটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2007-08 শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় এসেছিল। কি বলেছে এই গাণিতিক সমস্যাটিতে? যে 6 জন ছাত্র ও 5 জন ছাত্রী হতে 5 জনের একটি কমিটি কতভাবে গঠন করা যায় যাতে অন্তত একজন ছাত্র ও একজন ছাত্রী অন্তর্ভুক্ত থাকে। এখানে 4টি অপশন দেওয়া রয়েছে। তো কোশ্চেনে কি বলেছে? এই 6 জন ছাত্র ও 5 জন ছাত্রী, টোটাল 11 জন। 11 জন হতে 5 জনের একটি কমিটি কতভাবে গঠন করা যাবে যাতে অন্তত একজন ছাত্র ও একজন ছাত্রী অন্তর্ভুক্ত থাকে। তাহলে এই কোশ্চেনে টোটাল ছাত্র রয়েছে কয়জন? 6 জন। আর ছাত্রী রয়েছে কয়জন? 5 জন। তাহলে এখানে টোটাল হলো ছাত্র এবং ছাত্রী মিলে মোট হলো কয়জন? 11 জন, তাই না? এই 11 জনের মধ্য থেকে 5 জনের একটি কি করতে হবে? কমিটি গঠন করতে হবে। তবে এই যে 11 জন থেকে যে 5জনের যে একটা কমিটি গঠন করব, তবে এখানে একটা কন্ডিশন রয়েছে যে এই 5জনের মধ্যে কমপক্ষে একজন কি থাকবে? ছাত্রী থাকবে। আবার কমপক্ষে একজন ছাত্র থাকবে, একজন ছাত্রী থাকবে। তো এইভাবে আমরা কতগুলো কমিটি গঠন করতে পারবো সেটি আমাদেরকে নির্ণয় করতে হবে। তাহলে এই যে ছাত্র, হ্যাঁ, এই যে 6 জন ছাত্র রয়েছে এবং ছাত্রী যে 5 জন রয়েছে, এই 6 জন ছাত্র এবং এই যে 5 জন ছাত্রী, এদের মধ্য থেকে, অর্থাৎ এই যে একটি কন্ডিশন যে রয়েছে যে কমপক্ষে একজন ছাত্র এবং একজন ছাত্রী দলে অন্তর্ভুক্ত থাকবে। তো এই কন্ডিশনকে মাথায় রেখে আমরা কতভাবে 5 জনকে বাছাই করতে পারবো সেটা এখানে আমরা দেখব। প্রথমে আমরা ছাত্র নিলাম একজন। একজন যদি ছাত্র নেই তাহলে ছাত্রী কয়জন নিতে হবে? যেহেতু এখানে 5 জনের কি করব? 5 জনের কমিটি গঠন করব, তাই না? 5 জনের কমিটি যেহেতু গঠন করব, এখানে যদি প্রথমে যদি একজন ছাত্র নেই তাহলে ছাত্রী অবশ্যই কি নিতে হবে? 4 জন নিতে হবে। এখানে বলেছে কমপক্ষে একজন ছাত্র একজন ছাত্রী থাকবে। বেশির কথা তো বলেনি, তাই না? বেশি বা সর্বোচ্চ কতজন থাকবে এমনটা বলেনি। তার মানে একজনকে নিতেই হবে। তার থেকে আমরা বেশি 2 জন 3 জন 4 জন 5 জন যতজন আমরা নিতে পারি সেটা আমরা নিব। সেটা নির্ভর কার উপর নির্ভর করে? এই যে কমিটি, এই যে কমিটিতে কয়জনের কমিটি সেটার উপর নির্ভর করবে। তাহলে ছাত্র যদি একজন নেই তাহলে ছাত্রী কয়জন নিতে হবে? 4 জন নিতে হবে। এখন ছাত্র যদি 2 জন কাকে নিই তাহলে ছাত্রী কয়জন নিতে হবে? 3 জনকে নিতে হবে। কেননা 3 আর 2 এ কি 5 মিটাইতে হবে। এখানে 1 আর 4 এ 5 জন মিলে গেছে, তাই না? ঠিক একইভাবে এখন ছাত্র যদি আমরা 3 জন নেই তাহলে ছাত্রী কজনকে নিতে হবে? 2 জনকে নিতে হবে, তাই না? 3 2 এ 5 জনের একটি কমিটি। আবার ডি, এখানে ছাত্র যদি 4 জন নেই তাহলে ছাত্রী কয়জন নিতে পারবো আমরা? একজন কাকে নিতে পারছি, তাই না? তাহলে 4 আর একে 5। এখন ছাত্র যদি 5 জন কাকে নেই তাহলে কি ছাত্রী নিতে পারবো? সাপোজ ধরলাম ছাত্রকে নিলাম 5 জন, তাহলে কি ছাত্রী কোনো নিতে পারবো? নিতে পারবো না, 0 হয়ে যাবে। তার মানে কি 5 জন ছাত্রকে নেওয়া যাবে না, কেননা এখানে যেহেতু আমাদের গণিতের যে কন্ডিশন সেটাতে বলে দিয়েছে যে এই যে 5 জনের যে একটা কমিটি গঠন করব সেখানে অবশ্যই একজন ছাত্র এবং একজন ছাত্রী থাকতেই হবে। অথবা এমনটা যদি হইতো যে ছাত্রকে আমরা নিলাম না, 5 জন ছাত্রী নিব, হ্যাঁ, কোনো ছাত্রকে না নিয়ে 5 জন ছাত্রীকে নিয়েই একটি কমিটি গঠন করতেছে, আর সেই ক্ষেত্রেও হবে না। কন্ডিশনে বলেছে কমপক্ষে একজন ছাত্র এবং একজন ছাত্রী অন্তর্ভুক্ত থাকবে। তাহলে আমরা এই যে এই 4 উপায়ে আমরা কি করতে পারবো? এই যে 6 জন ছাত্র এবং 5 জন ছাত্রী হতে এক এক সময় এক এক রকম এক এক সংখ্যক ছাত্রছাত্রী নিয়ে আমরা কি 5 জনের একটি কমিটি গঠন করতে পারবো। এখন এখানে একটা কথা বলি, এই যে 6 জনের মধ্য থেকে যে একজনকে নেব সেটা তো আমাদের বাছাই করতে হবে। সেটা কীভাবে নির্ণয় করব? সেটা নির্ণয়ের যে একটি সূত্র রয়েছে যেটা আমরা পূর্বের ক্লাসে দেখেছিলাম,
যে n সংখ্যক বিভিন্ন জিনিস হতে প্রত্যেকবার r সংখ্যক জিনিস বাছাইয়ের যে সূত্র সেটা হচ্ছে কি এনসি আর। আর এটা সমান সমান আমরা লিখতে পারি কি n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড r ফ্যাক্টোরিয়াল ইন্টু n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। এখন আমরা এই সূত্রটাকে কাজে লাগিয়ে এখানে এই গাণিতিক সমস্যাটির সমাধান আমরা নির্ণয় করব। তাহলে এখানে দেখেন, এখানে এই যে ছয়জন ছাত্র থেকে একজন ছাত্রকে আমরা যে বাছাই করতে পারবো সেটা কী হবে, সেটা পারবো আমরা, আমি কোথায় লিখব, এখানে লিখব না এখানে লিখব, যেহেতু জায়গা কম তাহলে আমি এখানেই লিখে নিই, ঠিক আছে। সেটা কীভাবে লিখতে পারবো, বাছাই করতে পারবো ছয়জন ছাত্র থেকে একজনকে 6C1 উপায়ে, এই যে এই সূত্র অনুসারে। তাহলে একইভাবে দেখেন পাঁচজন ছাত্রী হতে চারজন ছাত্রীকে কীভাবে বাছাই করতে পারবো 5C4 উপায়ে। ঠিক একইভাবে এখানে কি ছয়জন থেকে দুইজন ছাত্রকে 6C2 উপায়ে, আবার ছয়জন ছাত্র থেকে তিনজন ছাত্রকে 6C3 উপায়ে, ছয়জন ছাত্র থেকে চারজন ছাত্রকে 6C4 উপায়ে বাছাই করতে পারবো। ঠিক একইভাবে এই যে পাঁচজন ছাত্রী হতে তিনজনকে আমরা কি 5C3 উপায়ে বাছাই করতে পারবো, আবার পাঁচজন ছাত্রী হতে দুইজন ছাত্রীকে 5C2 উপায়ে, আবার পাঁচজন ছাত্রী থেকে একজন ছাত্রীকে 5C1 উপায়ে আমরা বাছাই করতে পারবো। তাহলে এখন দেখেন, এই যে এখানে যে কাজগুলো করতেছে ছাত্র এবং ছাত্রী এই দুইজন থেকে, হ্যাঁ, এই এই যে ছাত্র থেকে একজন ছাত্রী থেকে চারজন মিলে পাঁচজনের একটি কমিটি গঠন করতেছে, এটা কি এই যে ঘটনা দুটি যে ঘটতেছে এটা কি একটা আরেকটার উপর নির্ভরশীল। সেহেতু কি করতে হবে আমাদেরকে, এই যে ছাত্র, হ্যাঁ, ছয়জন ছাত্র থেকে একজনের যে ছয়জন ছাত্র থেকে একজন ছাত্রকে বাছাই করার যে যে হচ্ছে সংখ্যা বা যতভাবে আমরা বাছাই করতে পারি সেটাকে কি করতে হবে, যে পাঁচজন ছাত্রী থেকে চারজনের যে ছাত্রী বাছাইয়ের যে সংখ্যা সে দুটো কি করতে হবে, গুণ করতে হবে। গুণ করলে যেটা আসবে সেটা হচ্ছে কি এই প্রথমভাবে যতভাবে আমরা এই 5 জনের যে একটা কমিটি গঠন করতে পারি সেটার সংখ্যা। একইভাবে কি এই 4বারেই কিন্তু 5 জনের যে একটা কমিটি আমরা কতভাবে গঠন করতে পারবো, এই 4 উপায়ে কিন্তু আমরা করতে পারি। অর্থাৎ কি এই 4টার জন্য 4টা রেজাল্ট আসবে, আর সেই 4টা রেজাল্ট যোগ করে আমরা আমাদের কাঙ্ক্ষিত রেজাল্টটি পেয়ে যাব, ঠিক আছে। তাহলে এখানে কথা বলে রেখে এখানে একটা কথা বলি, আসলে এটা তো আপনারা লিখবেন না, ঠিক আছে, আমি জাস্ট এটা বোঝানোর জন্য এখানে লিখেছি, ঠিক আছে। আমি এটাকে এখানে লিখতেছি 6C1 ইন্টু 6C4, এটা হচ্ছে কি এ এর ক্ষেত্রে। তাহলে বি এর ক্ষেত্রে কি হবে, বি এর ক্ষেত্রে হচ্ছে কি 6C2, এই যে 6C2 ইন্টু 5C3। তাহলে সি এর ক্ষেত্রে কি হচ্ছে 6C3 ইন্টু 5C2। এবং ডি এর ক্ষেত্রে যে 5 জনের যতগুলো কমিটি গঠন করা যায় সেটার সংখ্যা হচ্ছে কি 6C4 ইন্টু 5C1। এখন এগুলোকে ক্যালকুলেশন করলে আমরা আমাদের কাঙ্ক্ষিত রেজাল্টটি পেয়ে যাব। এখন 6C1 এবং 6C4 এটা সমান আমরা কি লিখতে পারি, এই যে এখানে যে গাণিতিক যে এখানে যে সূত্রটি রয়েছে সেই সূত্র অনুসারে আমরা এখানে ক্যালকুলেশন করব, ঠিক আছে। 6C1 সমান আমরা কি লিখতে পারি 6 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড 1 ফ্যাক্টোরিয়াল ইন্টু, মনে রাখার উপর হচ্ছে সি এর উপরে মাথায় 6 রয়েছে 6 ফ্যাক্টোরিয়াল, সি এর পাতা বরাবর কি রয়েছে 1 রয়েছে 1 ফ্যাক্টোরিয়াল ইন্টু 6 মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে। আমি শুধু একটা ক্যালকুলেশন করব, বাকিগুলো এভাবে বসিয়ে দেবো, আপনারা করে নেবেন, আমি জাস্ট রেজাল্টটা আপনাদেরকে দেখাবো, ঠিক আছে। তাহলে 5C4 সমান কি লিখে যায় 5 ফ্যাক্টোরিয়াল, হ্যাঁ, ডিভাইডেড কি 4 ফ্যাক্টোরিয়াল ইন্টু 5 মাইনাস 4 ফ্যাক্টোরিয়াল। আমি এটাই লিখতেছি, ঠিক আছে, এই ক্যালকুলেশনটা করতেছি এখানে 6 ফ্যাক্টোরিয়াল 1 ফ্যাক্টোরিয়াল মান হচ্ছে 1, আর 6 থেকে 1 বিয়োগ করলে কী হয় 5 ফ্যাক্টোরিয়াল ইন্টু এখানে কি 5 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড, হ্যাঁ, 4 ফ্যাক্টোরিয়াল, 5 থেকে 4 বিয়োগ করলে কি 1 ফ্যাক্টোরিয়াল।
এখন এই যে 6 ফ্যাক্টোরিয়াল যে রয়েছে 6 ফ্যাক্টোরিয়াল সমান আমরা কি জানি যে 1 থেকে 6 পর্যন্ত যতগুলো ধনাত্মক পূর্ণ সংখ্যা রয়েছে তাদের গুণফলটাকে বলা হয় কি 6 ফ্যাক্টোরিয়াল। আর 5 ফ্যাক্টোরিয়াল বলতে হচ্ছে কি যে 1 থেকে 5 পর্যন্ত যতগুলো ধনাত্মক পূর্ণ সংখ্যা রয়েছে তাদের গুণফলটাকে বলা হয় 5 ফ্যাক্টোরিয়াল। এখন 6 ফ্যাক্টোরিয়াল থেকে যদি আমি 6কে বের করে নিয়ে আসি তাহলে যেটা দাঁড়াবে এই যে শেষে কি রয়েছে 1 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 4 ইন্টু 5, এটাকে আমি 5 ফ্যাক্টোরিয়াল আকারে লিখতে পারি। তাহলে কি 6 ফ্যাক্টোরিয়াল সমান কি লিখে যাচ্ছে 6 ইন্টু 5 ফ্যাক্টোরিয়াল। আবার এখানে একটা কথা বলে রাখি, এখানে লিখতেছি আমি, ঠিক আছে। 5 ফ্যাক্টোরিয়াল তো আমরা জানি, কি জানি যে 1 থেকে 5 পর্যন্ত যতগুলো ধনাত্মক পূর্ণ সংখ্যা রয়েছে তাদের গুণফলটাকে কি বলা হয় 5 ফ্যাক্টোরিয়াল, তাই না। আর 4 ফ্যাক্টোরিয়াল সমান আমরা কি জানি 1 থেকে 4 পর্যন্ত যতগুলো ধনাত্মক পূর্ণ সংখ্যা রয়েছে তাদের গুণফল। তাই 5 ফ্যাক্টোরিয়াল সমান আমরা কি লিখতে পারি, 5কে যদি আলাদাভাবে লিখি তাহলে এই যে 1 থেকে 4 পর্যন্ত যতগুলো ধনাত্মক পূর্ণ সংখ্যা রয়েছে তাদের গুণফলটাকে লেখা হয় 4 ফ্যাক্টোরিয়াল। তাহলে এখানে আমরা লিখি 6 ফ্যাক্টোরিয়ালকে আমরা কীভাবে লিখতে পারি 6 ইন্টু 5 ফ্যাক্টোরিয়াল, নিচে রয়েছে কি 5 ফ্যাক্টোরিয়াল। ক্যালকুলেশনের সুবিধার্থে আমি এসব করতেছি। 5 ফ্যাক্টোরিয়াল থেকে যদি 5কে বের করে নিই তাহলে কি লিখতে পারি 5 ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড কি 4 ফ্যাক্টোরিয়াল। আর 1 ফ্যাক্টোরিয়ালের মান তো 1 আমরা জানি, এটা লিখলাম না। উপরে 4 ফ্যাক্টোরিয়াল কেটে যায়, উপরে 5 ফ্যাক্টোরিয়াল কেটে যায়, তাহলে এখানে থাকলো কি 6 ইন্টু 5, তাহলে 5 6 30, ঠিক আছে। তাহলে কি 6c1 ইন্টু 5c4 সমান কত পেলাম আমরা 30 পেলাম। তাহলে একইভাবে 6c2 গুণন 5c3 এটা সমান আমরা পাবো, হ্যাঁ, এই যে 6c2 আর 5c3 এটা ক্যালকুলেশন করলে আমরা পাবো 150। আপনারা একটু ক্যালকুলেশনটা করে নেবেন, আসলে ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে। আবার 6c3 গুণন 5c2, 6c3 গুণন 5c2 এটা সমান এটা ক্যালকুলেশন করলে পাবো আমরা 200। 6c4, হ্যাঁ, 6c4 আর 5c1 এটা গুণ করলে পাবো আমরা 75, ঠিক আছে। আমরা 6c1 এবং 5c4 এই দুটো ক্যালকুলেশন করে আমরা পেয়ে গেছি কত 30। তাহলে এখন আমরা এটা দেখব এই যে মোট যে কমিটি গঠন করা যাবে, ঠিক আছে, মোট কমিটি যে গঠন, হ্যাঁ, মোট কমিটি গঠন করা যাবে, ঠিক আছে। বা এইভাবে যদি লিখি যে কমিটি গঠন করার যে মোট উপায়, হ্যাঁ, এই ভাষাটা না লিখে যদি এইভাবে লিখি যে কমিটি, হ্যাঁ, কমিটি গঠন করার মোট উপায় হবে কত, এই যে রেজাল্টগুলো কী করতে হবে আমাদের যোগ করতে হবে। 30 গুণন 150, না 30 যোগ 150 যোগ 200 যোগ 75, তাহলে গুণগুলো কী হয় 5 0 0 5, 7 0 7 5 12, হ্যাঁ 12 12 3 15 5 দেখলো 1 1 2 3 3 1 4 455। তাহলে এখানে আমরা রেজাল্ট পাচ্ছি কি ঘ, হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট। আশা করি বুঝতে পেরেছেন। এই যে ক্যালকুলেশনটা, আসলে ক্যালকুলেশনটা আপনারা করতে পারবেন, ঠিক আছে। আমি জাস্ট একটা ক্যালকুলেশন দেখিয়েছি, তাই না। এই যে প্রথমবারে যে আমরা ছাত্র থেকে 6 জনের মধ্যে থেকে একজন এবং ছাত্রীকে অবশ্যই, তাহলে কি ছাত্রী 5 জনের মধ্যে থেকে 4 জনকে আমরা যে নিব কতভাবে নিতে পারি সেটা যে ক্যালকুলেশনটা, এই ক্যালকুলেশনটা করিয়ে দেখিয়েছি। আপনারা অবশ্যই পরে ক্যালকুলেশনটা করতে পারবেন আশা করি। না করতে হলে কমেন্টে জানাবেন, আমি আবারও বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। আর পূর্বের ক্লাসগুলো দেখে আসবেন, তাহলে এই যে গাণিতিক সমস্যাটি করতে আপনাদের সুবিধা হবে, আপনারা বুঝতে পারবেন। তো আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে পরবর্তী ক্লাসে। ততক্ষণে ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে।